স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। তো এবার জানাবো খবরে বিস্তারিত। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সাথে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র, রাষ্ট্র পরিচালনার এই ৩ মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতি সুপারিশ করা হয়েছে। সংসদের মেয়াদ ৪ বছর ও দ্বিকক্ষ বিশিষ্ট করার পাশাপাশি নিম্নকক্ষ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চায় কমিশন। অন্যদিকে গত ৩টি নির্বাচনে জড়িত নির্বাচন কমিশন সদস্যদের বিচার সহ প্রায় ১৫০ সুপারিশ রেখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বর্তমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার ৪ মূলনীতি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর ৭২-এ যে সংবিধান প্রণীত হয়েছিল তাতে রাষ্ট্র পরিচালনার এই ৪ মূলনীতি গৃহীত হয়েছিল। এর মধ্যে গণতন্ত্র বহাল রেখে বাকি ৩টি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তার পরিবর্তে নতুন ৫টি মূলনীতি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এছাড়া সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সরাসরি নির্বাচিত ৪০০ আসন নিয়ে গঠিত হবে নিম্নকক্ষ, যার মধ্যে ১০০ আসন থাকবে নারীদের জন্য, যারা সরাসরি নির্বাচিত হবেন। নিম্নকক্ষের ১০% তরুণ তরুণীদের জন্য বরাদ্দ রাখবে রাজনৈতিক দলগুলো। আর উচ্চকক্ষে থাকবে ১০৫টি আসন। আগে ২৫ থাকলেও সুপারিশ অনুযায়ী ২১ বছর বয়সী যে কেউ সংসদে নির্বাচনে প্রার্থী হতে পারবেন। রাষ্ট্রপতি, সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ হবে ৪ বছর। নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হবে। একজন দুবারের বেশি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান ও সংসদীয় প্রধান হতে পারবেন না। একই দিন এসেছে নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি নির্বাচনে যারা নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছে উল্লেখ করে নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়লে সে আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশনের বাইরে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংসদ কীভাবে নির্বাচিত হবে সেই বিষয়টার ব্যাপারে আমরা সুপারিশ স্থাপন করেছি। প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আমরা অনেকগুলো সুপারিশ করেছি। মনোনয়নপত্র কীভাবে যাচাই বাছাই হবে সে ব্যাপারে আমরা সুপারিশ দিয়েছি। হলফনামা যাচাই বাছাইয়ের হলফনামাটাকে আমরা আরও পরিবর্তন করেছি। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা, নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা, রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান পরিবর্তন করাও সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সনদ হিসেবে বিষয়টিকে সামনে রেখে দেশ এগিয়ে নেওয়ার বাস্তবায়নে কাজ করবে অন্তর্বর্তী সরকার। এর আলোকেই হবে জাতীয় নির্বাচন। 4টি সংস্কার কমিশনের প্রধানের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাবার পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অবশেষে রাষ্ট্র সংস্কারে রূপরেখার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন 4টি সংস্কার কমিশনের প্রধান। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বুধবার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরপরই এসব প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে অনুষ্ঠিত হয় বৈঠক। প্রতিবেদনে তারা রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো
জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। আমাদের প্রস্তাবনা যে কমিশনের বিবেচনা অনুযায়ী একটা পথরেখা প্রস্তাব করেছি, যার মধ্যে যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশ করবো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি। একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয়, ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। আমরা আইডেন্টিফাই হচ্ছে 22টা আইন। এই 22টা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি এই 22টা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে, মানে বললে সুপারিশ করেছি আমরা। শুরুতেই সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরির সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতির জন্য এটা ঐতিহাসিক মুহূর্ত। যে গণঅভ্যুত্থানের যে সুরটা, আমরা ওইটার একটা অংশ, ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই। সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার, যা সবার জন্যই জাতীয় কমিটমেন্ট। প্রচেষ্টাটাই হলো জাতির ঐক্যকে এক জায়গাতে নিয়ে আসা, এবং সেটাই আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে, গণঅভ্যুত্থান চার্টার। এটাকে আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাব। কাজে এইটাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। যাই করি না কেন, এই চার্টারের মধ্যে আমরা বিচার করবো যে কোর সঙ্গে মিল হলো, কোর সঙ্গে অমিল হলো। সব দল এই চার্টারে সাইন করবে, এটা সামনে রেখে এগিয়ে চলবে দেশ। জাতীয় সনদ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি, এমনভাবে ধরে রাখতে পারি যেন এটা ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে। কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই, এটাতে আমরা একমত ছিলাম, এখনো একমত আছি। ভবিষ্যৎ নির্বাচন এই চার্টারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে কাজ করবে অন্তর্বর্তী সরকার। সামনে যে নির্বাচন হবে সেটাও যেন ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে। এই চার্টারকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি, এই আলাপ আলোচনার মধ্যে একটা আমাদের একটা দায়িত্ব রইল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন। এদিন বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠকটি। প্রধান উপদেষ্টার দপ্তরের এমন সিদ্ধান্তে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সাথে বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া ঘোষণাপত্র নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র চূড়ান্ত করার দাবি জামায়াতের। বিষয়গুলো নিয়ে তো আমাদের নিজস্ব বিশ্লেষণ আছে। এটি যেহেতু একটা রিটেন ব্যাপার, খসড়া আমরা দেখেছি, অনেকগুলো প্যারাতে নানান রকম ওপিনিয়ন আমাদের আছে। সবটার সাথে তো আমরা একমত হব না। আমাদেরও কিছু ভিউজ এবং কিছু ইনফরমেশান, কিছু কারেকশান, এডিশন, এগুলো আমাদের চিন্তাভাবনা যদি হয়, তারা যদি এটা ঘোষণা করতে পারে সকল স্টেক হোল্ডারের সুচিন্তিত মতামতের ভিত্তিতে জাতির কাছে আসলে জাতি তখন এমনি জানতে পারবে। তবে আমরা এটা দেখাশোনা করছি। ঘোষণাপত্রের প্রাথমিক প্রস্তুতি সেরে রেখেছে বিএনপি। শরিকদের সাথে আলোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আমাদের দলের আলোচনা আছে, তারপরে আমার যুগপৎ আন্দোলনে আমরা যারা তো 42টা পার্টি, আরও বেশি এখন, ওদের সাথে আলোচনার ব্যাপার আছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্বটা হচ্ছে আগামী একটি নির্বাচিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা। এর বাইরে তো আর কোনো ম্যান্ডেট নেই এবং এটার কোনো সুযোগও নেই, এবং এই কাজটা যত তাড়াতাড়ি করা যায় তত সম্ভব। এর মধ্যে অন্য কোনো ইস্যু নেই, গলাটি করলে তো এটা নিয়ে তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তাই না? বিএনপি আরও বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি যদি মনে করি আমি এই জিনিসটা চাই, এটাই ঐক্যমত, ওটা তো ঐক্যমত বলে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত, চীন, আমেরিকা সহ সব দেশের সঙ্গে ভারসাম্যের সম্পর্ক চায় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বেইজিং সফরে চীনের কাছ থেকে নেওয়া ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ 30 বছর করার প্রস্তাব দেবে ঢাকা। এছাড়া নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক নবায়ন হবে। তবে তিস্তা প্রকল্প নিয়ে হবে প্রাথমিক আলোচনা। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 20 থেকে 24 জানুয়ারি এই সফরে কি থাকবে আলোচনায়, তার বিস্তারিত তুলে ধরেন বুধবার। 22-23 দিনের সফর, 24 তারিখে।
তিনি বলেন, অর্থনৈতিক নানা দিক, ঋণের সুদের হার ও তা শোধ করার মেয়াদ নিয়ে কথা হবে চীনের সাথে। যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো, এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সাথে সমঝোতা স্মারক নবায়ন হবে, তবে তিস্তা প্রকল্প নিয়ে হবে কেবলই প্রাথমিক আলোচনা। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয়। অগ্রগতি হতে পারে, কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে। বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মার্কিন সরকারের পরিবর্তনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক হোঁচট খাওয়ার কোনো কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে আমি মনে করি যেটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু পরিবর্তন সবসময়ই হয়। ভারতের সাথে সম্পর্কে সমস্যা আসবে, সমাধানও হবে, এটা নতুন কিছু নয়। আরেক প্রশ্নের উত্তরে বলেন তৌহিদ হোসেন, এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বে 5 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। রায়ে প্রধান বিচারপতি বলেন, সব বিচারপতির ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যারা আপিল করেননি তাদেরও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় এই মামলা হয়েছিল। এতিমদের অর্থ সহায়তা হিসেবে কুয়েতের আমিরের পাঠানো 2,10,71,671 টাকা অর্থ আত্মসাতের অভিযোগে 2008 সালের 3রা জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। 2009 থেকে 2014 পর্যন্ত মামলাটির কার্যক্রম থমকে থাকলেও 5 জানুয়ারির নির্বাচন পরবর্তী সময় রকেটের গতি পায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। 236 কার্যদিবসে 32 জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। তারেক রহমান সহ অপর 5 আসামিকে দেওয়া হয় 10 বছরের কারা ও অর্থদণ্ড। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বেগম খালেদা জিয়া। এখানেও মামলা চলে রকেটের গতিতে। 9 মাসের কম সময়ের ব্যবধানে একই বছর 30 অক্টোবর খালেদা জিয়ার সাজার মেয়াদ 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হয়। 2019 সালের 14 মার্চ আপিল বিভাগে আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনের পর সেই আবেদনের ওপর শুনানি শেষে গত বছর 11 নভেম্বর আপিল বিভাগ তার সাজা স্থগিত করে আবেদনের অনুমতি দেয়। সবশেষ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে খালাস পান সব আসামি। সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো, সকলের নামটা একটু বলে দিও। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট, এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। আলোচিত এই মামলার সূত্রপাত যে প্রতিষ্ঠানের হাত ধরে সেই দুদকের আইনজীবীও জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থই আত্মসাৎ করা হয়নি। 4 দিন শোনার পরে আজকে রায় দিয়েছে, আজকে 5th ডে, এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে আমার মনে হয় দ্যাট ইজ রাইট। এটা এতিমদের জন্যই দেওয়া হয়েছে, শুধুমাত্র ওই সময় কোনো ব্যবস্থা ছিল না বলে প্রধানমন্ত্রীর ফান্ডে রাখা হয়েছিল। গেল বছর 8ই আগস্ট নির্বাহী আদেশে দণ্ড মওকুফের পরও আইনি পথে মামলা মোকাবিলার পথ বেছে নেন বিএনপি চেয়ারপারসন। অন্তঃসার শূন্য মামলায় 2 বছর 1 মাস 13 দিন কারাগারে কাটিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমন তথ্য জানিয়ে আইনজীবীরা বলছেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের জীবনের গুরুত্বপূর্ণ সেই দিনগুলো হয়তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তার রাজনৈতিক জীবনে যে ভাবমূর্তি সংকট তৈরি করেছিল এতিমের অর্থ আত্মসাতের নামে, সেই কলঙ্কের দাগ চিরতরে মোচন হয়েছে আপিল বিভাগের আজকের এই সিদ্ধান্তে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ গ্রাফিতি না রাখা
রাখা ও না রাখা নিয়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর দুষ্কৃতিকারীদের হামলায় অন্তত 17 জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত 4 জন। বুধবার রাজধানী মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ভবনের সামনে এই হামলা হয়। প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছে। 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রচ্ছদে আদিবাসী লেখা একটি গ্রাফিটি যুক্ত করে এনসিটিবি। পরে আন্দোলনের মুখে গ্রাফিটিটি সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে মঙ্গলবার পাঠ্য বইয়ে গ্রাফিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবি ঘেরাওয়ের ডাক দেয় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। একই সময়ে স্টুডেন্ট ফর সভারেনিটি নামের অপর একটি সংগঠন পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিটি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি সহ 5 দফা দাবিতে একই কর্মসূচি পালন করে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে দলটি এনসিটিবির সামনে যাওয়ার সময় চালানো হয় হামলা। এতে আহত হন সাংবাদিক সহ অন্তত 17 জন। এই হামলা পরিকল্পিত বলে অভিযোগ সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার। আমরা শান্তিপূর্ণভাবে আমরা খালি হাতে গেছি, তারা পুরা অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সুটা নিয়ে, চাপাতি নিয়ে তারা ওখানে প্রস্তুত ছিল এবং সেভাবে আমাদের উপর হামলা করেছে। ইতিমধ্যে আপনাদের সাংবাদিকও কয়েকজন আহত হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। সরকার যেন সবাইকে সঠিকভাবে জানিয়ে দেয় এটা একটা মুষ্টিমেয় কিছু উগ্রবাদীদের হাতে এ দেশ জিম্মি হতে পারে না, আমরা কাকেও হতে দেব না, সরকারেরও দায়িত্ব এটা হতে না দেওয়া। হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাদের অভিযোগ আদিবাসীদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। 72-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, যেই সংবিধান আমাদের প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে, সেই সংবিধান যদি বাতিল না করতে পারে তাহলে প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চলতে থাকবে। যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট, কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কুয়াশায় মোড়ানো প্রকৃতি। গ্রামীণ মাঠে প্রকৃতিতে হলুদ গালিচা, মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদের বিশাল সমারোহ। যেদিকে চোখ যায় সরিষা ফুলের সৌন্দর্যে মন জুড়ায়। চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই দৃশ্য। কুয়াশা ও ঝলমলে রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলদে বরণ সরিষার ফুলে ফুলে, আর বাতাসে মৌ মৌ গন্ধ। চরাঞ্চল, বরেন্দ্রাঞ্চল ও নদীর ধারে অতিরিক্ত ফসল হিসেবে চাঁপাইনবাবগঞ্জে সরিষার আবাদ। জেলার 5 উপজেলার বিস্তীর্ণ মাঠেই ফসল বুনেছে কৃষকরা। আমন ধান কাটার পর কয়েক মাসের জন্য পরিত্যক্ত থাকে জমি, আর সেই জমিতেই অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। সামান্য পরিচর্যায় চাষ করা যায় বলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের। আমি আশাবাদী যে এবার আগের বছরের তুলনায় ভালো বেশি সরিষা আর ফলন পাওয়া যাবে। আবহাওয়া যদি ভালো থাকে তো আশা করা যায় ফলন ভালো হবে। কৃষকরা বলছেন খরচ বাদ দিয়ে সরিষায় বেশ লাভ থাকে, আবার অন্য ফসলও চাষ করা যায়। খরচ আপনার হাল পাইট এটা ওটা দিয়ে আপনাদের যে সার পানি দিয়ে মোটামুটি 7-8 হাজার মতন খরচ হয়। দেখা যায় এবছরটা তো ফলন মোটামুটি ভালোই, এবারকার তো খুব ভালোই আশা করছি। আর আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রাটা রয়েছে এটা অতিক্রম করে যাবে এবং এই পর্যন্ত সরিষার ফসলের অবস্থা ভালো রয়েছে। এই সরিষাগুলোর তেলের গুণগত মান অনেক ভালো এবং কৃষকদের ভিতরে আমরা যে প্রচারণাগুলো চালিয়েছিলাম সেটার ফলশ্রুতিতেই কিন্তু আমাদের আজকের এই অর্জনটা। এবছর জেলার 30,550 হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে 30,340 হেক্টর জমিতে চাষ হয়েছে ফসলটি। ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএলে 4 ছক্কার বৃষ্টির রাশ টেনে ধরতে পারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ঢাকা সিলেটের মতো ছোট বাউন্ডারি নয়, স্টেডিয়ামের বাউন্ডারি রোপ রাখা হয়েছে আইসিসি স্ট্যান্ডার্ডের দূরত্বে, তবে উইকেট থাকবে যথারীতি ব্যাটিং নির্ভর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট, কিউরেটর জাহিদ রেজা বাবু অ্যান্ড ব্রাদার্সের ফাইনাল টাচ। এই উইকেট এখন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। জানা গেছে বরাবরের মতো ব্যাটিং স্বর্গই থাকছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট।
সম্প্রতি বিপিএল সর্বোচ্চ 254 রানের ইনিংস রেকর্ডের আগে 239 রানের রেকর্ডটা ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দখলে। সাগরিকায় বিপিএল এ সর্বনিম্ন ইনিংস রেকর্ড 88 রানের। বিপিএল এ এই ভেন্যুতে 100 রানের নিচে ইনিংস রয়েছে 3টা। বিপিএল রেকর্ড বুকে চোখ রাখলে দেখা যায় সর্বোচ্চ দলীয় ইনিংসের 12টাই কিন্তু হয়েছে এই স্টেডিয়ামে। সুতরাং প্রত্যাশা করা যেতেই পারে ঢাকা সিলেট রান বন্যায় ভাসলেও সাগরিকা দুহাত ভরে দেবে ব্যাটারদের। ঢাকা ও সিলেটে ছোট বাউন্ডারিতে খেলা হওয়ায় সমালোচনায় বিদ্ধ হয়েছে বিসিবি। ক্রিটিসিজমে গলা মিলিয়েছেন ক্রিকেটাররাও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 4 ছক্কার বাউন্ডারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হবে জানিয়েছিলেন বিসিবি কর্তারাও। সাগরিকার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠকর্মী থেকে শুরু করে ব্রডকাস্ট হ্যান্ডস, গ্যালারি ফাইন টিউন হয়েছে গেল বছরের অক্টোবরে। গ্রাউন্ড সূত্রে খবর, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্টার থেকে 4 ছক্কার বাউন্ডারির দূরত্ব প্রায় 70 মিটার। অতএব ব্যাটার সাবধান। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। মার্চের ফিফা উইন্ডোর ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হবে ফিটনেস ট্রেনিং। সাবিনাদের জন্য সাবজয়ী কোচ পিটার বাটলারকে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও এখনও হয়নি চুক্তি। মার্চ উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলতে 13 দেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। টানা দ্বিতীয়বার সাব জয়ের পর লম্বা ছুটি কাটিয়েছেন সাবিনা মারিয়ারা। যদিও ক্যাম্প শুরু হবার কথা ছিল আরও আগেই, কিন্তু ফেব্রুয়ারি উইন্ডোতে প্রতিপক্ষ না পাওয়ায় এখন মার্চ উইন্ডো ম্যাচের জন্য তাই ক্যাম্পে ফেরা। মার্চ উইন্ডোর জন্য আমরা অ্যাটলিস্ট 13টা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছি। তো আমরা যখন ফিডব্যাক মানে শর্ট লিস্টেড হবে তখন আপনাদের বলতে পারবো যে সম্ভাব্য এতগুলো দল আছে। জাতীয় দলের নারী ফুটবলাররা ক্যাম্পে ফিরলেও এখনও কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। যদিও কদিন আগেই উইমেন্স উইং এর চেয়ারম্যান জানিয়েছিলেন সাফ জয়ী কোচ পিটার বাটলারই থাকছেন সাবিনাদের দায়িত্বে, কিন্তু এখনও হয়নি চুক্তি। অফিসিয়ালি আমাদের এখনও চুক্তি সম্পাদন হয়নি। যখন হবে অফিসিয়ালভাবে আপনাদের সামনেই বলা হবে এবং সেও আপনাদের সামনেই কথা বলবে। আমরা চেষ্টা করছি এটা অতি দ্রুত সম্পন্ন করার জন্য। ফিফা মার্চ উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে 13 দেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। জানা গেছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশের সংখ্যাই বেশি। সে তালিকায় আসিয়ান অঞ্চল থেকে আছে কম্বোডিয়া ও মালয়েশিয়ার নামও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।